বিসমিল্লাহির রহমানির রহিম। লেকচার 8 ফিজিক্স 1 চ্যাপ্টার 2 ভেক্টর। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2015 সালের একটি সিকিউ নিয়ে আলোচনা করব। সিকিউটার প্রশ্নটা হলো এরকম যে একটা নদী দেয়া আছে, সে নদীটা 36 মিটার চওড়া একটি নদীতে 10 ms ইনভার্স 1 বেগে একটি নৌকা চলছে। আমরা দেখতেছি এখানে নদীটা হলো এবি প্রস্থ বরাবর, সেটা হলো এবি, যেটার 36 মিটার। এখানে একটা নৌকা এখানে দেওয়া আছে 37 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা নৌকা যাচ্ছে। নৌকার বেগ হচ্ছে ভিবি, যেটা 10 ms ইনভার্স 1। আর এখানটা স্রোতের বেগ এই বরাবর একটা স্রোতের বেগ আছে, সেটা হলো ভিআর 3 ms ইনভার্স 1। অপোজিট পাশে দেখো আরেকটা একটি সি বিন্দু আছে। তো কি বলতেছে, নৌকাটি নদী পার হয়ে বিপরীত তীরের সি বিন্দুতে পৌঁছালো। তার মানে বোঝা যাচ্ছে নৌকাটা এ থেকে সিতে চলে গেছে। আচ্ছা, এরপরও তারা দিয়ে দিচ্ছে নদীতে স্রোতের বেগ হচ্ছে 3 ms ইনভার্স 1। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম একটা নদীতে নৌকা যাবে, সেক্ষেত্রে নৌকার বেগও দেওয়া আছে, স্রোতের বেগও দেওয়া আছে। আচ্ছা, আমরা এখন যদি দেখি প্রথম কোশ্চেন ক নাম্বারে কি বলতেছে। প্রথম কোশ্চেনটা হলো কার্ল কি। দেখি আমরা আসলে কার্লটা কি। দেখো, প্রথমে কোনো ভেক্টর ক্ষেত্রে একটা কথা হলো এখানে ভেক্টর ক্ষেত্র। তা আমরা যদি আসি ভেক্টর ক্ষেত্র কি, দেখো প্রথম আমরা ভেক্টর ক্ষেত্র জেনে নিই। সেটা হলো কোনো স্থানের কোনো এলাকা বা অঞ্চলের প্রতিটি বিন্দুতে আমরা যদি এটা একটা ক্ষেত্র বা এলাকা বুঝে নিই, এখানের প্রত্যেকটা বিন্দু, যত বিন্দু আছে এই সবগুলো বিন্দুর প্রত্যেকটা বিন্দুতে যদি একটা ভেক্টর রাশি, যেমন ধর একটা ভেক্টর রাশি, আমরা ভেক্টর রাশি কি, যে রাশির মান ও দিক আছে, অর্থাৎ এই যে এই অঞ্চলটা এলাকাটা দেখতেছো, এই এলাকাটার প্রত্যেকটা বিন্দুতে যদি একটি ভেক্টর রাশি, যেমন ধরো ভি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর যে ভিটার ভেক্টরটা থাকবে, যেটা যদি বিদ্যমান থাকে, অর্থাৎ যদি এই অঞ্চলটার প্রত্যেকটা বিন্দুতে প্রতিটি বিন্দু একটা ভেক্টর রাশি যদি আমরা মনে করি আছে, তাহলে এই ক্ষেত্রটা বা এই অঞ্চলটাকে আমরা বলবো একটি ভেক্টর ক্ষেত্র। তো আমাদের সংজ্ঞাতে বলছে কি, কোনো ভেক্টর ক্ষেত্রের কার্ল একটি ভেক্টর রাশি। তো যদি একটা ভেক্টর আমরা কল্পনা করি এ ভেক্টর, যেখানে এক্স অক্ষ বরাবর এ এক্স আই একক ভেক্টর, প্লাস ওয়াই অক্ষ বরাবর এ ওয়াই জে একক ভেক্টর, এবং জেড অক্ষ বরাবর এ জেড কে একক ভেক্টর। তাহলে যদি আমরা বুঝাই, ধারা একটি ভেক্টর ক্ষেত্র নির্দিষ্ট করা হয়, একটি ভেক্টর ক্ষেত্র নির্দিষ্ট করা হয় এবং একে ক্ষেত্রের যে কোনো বিন্দুতে অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ থেকে ওই বিন্দুটাকে আমরা যদি কি করতে পারি, ডিফারেন্সিয়েট বা অন্তরীকরণ করা যায়। আমরা জানি ডিফারেন্সিয়েট আর অন্তরীকরণ বাংলাতে বলে, ইংলিশে বলে ডিফারেন্সিয়েট বা অন্তরীকরণ করা যায়। তবে ভেক্টর অপারেটর, এখানে আবার একটা কথা হলো ভেক্টর অপারেটর কি অ্যাকচুয়ালি ভেক্টর অপারেটর হচ্ছে, আমরা যে একটু দেখি ভেক্টর অপারেটর হচ্ছে ডেল হচ্ছে ক্যালকুলাসে বহুল ব্যবহৃত একটি ভেক্টর অপারেটর। আসলে এই ভেক্টর অপারেটরকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি, ডেল আই একক ভেক্টর ডেল বাই ডেল এক্স, প্লাস জে একক ভেক্টর ডেল বাই ডেল ওয়াই, প্লাস কে একক ভেক্টর ডেল বাই ডেল জেড। এখানে আমরা এটাকে একটা ডেল হিসেবে দেখাবো। এখন এটাকে আমরা বলবো কি, একটা অপারেটর, ভেক্টর অপারেটর, অর্থাৎ এই ডেল মানি হলো ভেক্টর অপারেটর এরকম। তাহলে আমরা যদি একটু দেখি, একটু আগে আমরা যে ভেক্টরটা এক্সপ্রেস করেছিলাম সেটা ছিল কি, এ ভেক্টর। তাহলে এ ভেক্টরের সাথে এই ভেক্টর অপারেটরের ডেল যে গুণ করব আমরা, সেই গুণনই হচ্ছে এর কার্ল। এক কথায় আমরা যে কোনো একটা ভেক্টর নেব, ওই ভেক্টরটার সাথে আমরা যদি ভেক্টর অপারেটর ডেল ইনটু করি, তাহলে আমরা যা পাবো সেটাই হলো আমাদের কার্ল।
এরপর আমরা যদি দেখি খ নাম্বার কোশ্চেন, সেটা ছিল কি, কোনো বস্তুর বৃত্তাকার পথে সমবেগে চলা সম্ভব নয়, ব্যাখ্যা করো। তো প্রথমে এখানে আমাদের অনেকগুলো কথা, একটা হলো বস্তুর বৃত্তাকার পথে একটা কথা, দেন আরেকটা কথা হলো সমবেগ। আচ্ছা, তো আমাদের প্রথমত সমবেগ বুঝতে হবে। সমবেগটা কি? আমরা জানি কোনো বস্তু যখন একই বেগ নিয়ে একই দিকে চলতে থাকে তখন তার বেগকে সমবেগ বলে। একই বেগ নিয়ে মানে কি? অর্থাৎ যদি একটা গাড়ি 10 মিটার/সেকেন্ড করে যায়, অর্থাৎ সে যাচ্ছে 10 মিটার/সেকেন্ড করে, 1 মিটার গেল, 1 সেকেন্ড গেল 10 মিটার/সেকেন্ড, 2 সেকেন্ড গেল 10 মিটার/সেকেন্ড, 3 সেকেন্ড গেল 10 মিটার/সেকেন্ড, অর্থাৎ প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে সে হয়তো বা প্রতি সেকেন্ড 10 মিটার করে যাচ্ছে, 10 মিটার করে যাচ্ছে, 10 মিটার করে যাচ্ছে। তাহলে আমরা এই টাইপের বেগ, অর্থাৎ 10 করেই যাবে, বেগের কোনো চেঞ্জ হচ্ছে না। এমনকি যেই দিকে যাচ্ছে সেই দিকেই একই দিকেরও চেঞ্জ হচ্ছে না, এই টাইপের বেগকে আমরা বলবো সমবেগ। এখন কোনো বস্তু যখন সমবেগে চলে তখন এর বেগ বা দিক, অথবা যদি উভয়, অথবা যদি বেগ ও দিক উভয়েরই পরিবর্তন ঘটে, তাহলে সেই বস্তুর বেগ আর সমবেগ থাকে না। তার মানে হয় মানে চেঞ্জ হবে, অথবা দিকের চেঞ্জ হবে, অথবা উভয়টা চেঞ্জ হবে। এই তিনটার যে কোনো একটা ঘটলেই আমরা বলবো যে ওই বস্তুটার আর কোনো সমবেগ নেই। আর বৃত্তাকার পথে কোনো বস্তু যখন ঘুরতে থাকে তখন তার দিক অনবরত পরিবর্তিত হয়। আর আমরা জানি বৃত্তাকার পথে যখন কোনো একটা বস্তু ঘুরতে থাকে তখন তার দিক অনবরত পরিবর্তিত হয়। আচ্ছা, বস্তুটি যদিও একই বেগ নিয়ে ঘুরছে, অর্থাৎ বস্তুর বেগ অপরিবর্তিত থাকলেও দিক পরিবর্তনের কারণে বেগের একটা পরিবর্তন হচ্ছে, এবং সেই বেগের পরিবর্তনটা কোথায় হবে? যে কোনো বিন্দুতে তার লম্ব রেখা বরাবর ক্রিয়া করে। আমরা যেখানে একটা ড্র করেছি দেখো, এই যে একটা বস্তু ঘুরতেছে এই দিক বরাবর, এই দিক বরাবর ঘুরতেছে, সুতরাং এই বস্তুটার আমরা যদি লম্ব দিক বরাবর এই যে অ্যারো দিয়েছি, এই লম্ব দিক বরাবর তার একটা কি হবে? বেগের পরিবর্তন সাধিত হবে। অর্থাৎ যেহেতু তার দিক বারবার চেঞ্জ হচ্ছে, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, অর্থাৎ এক কথা বৃত্তাকার কোনো বস্তু যখন ঘোরে প্রতি ক্ষণে ক্ষণেই তার দিক পরিবর্তন হয়। আমরা একটা ফ্যানের কথাই কল্পনা করতে পারি, ফ্যান হয়তো বা একই বেগে চলতেছে, আমি যেহেতু বেগ বাড়াচ্ছি না, সেক্ষেত্রে কী হবে? অটোমেটিকলি দিক বারবার চেঞ্জ হচ্ছে। সো যখন দিক চেঞ্জ হয় অ্যাকচুয়ালি তখন আর সমবেগ থাকে না, তার মানে তখন বেগের পরিবর্তনই হয়। আর সেই পরিবর্তনের ফলে বস্তুতে একটা কিসের তৈরি হয়? ত্বরণ তৈরি হয়। আর আমরা জানি সমবেগ যদি হয় তাহলে ত্বরণ থাকবে না। ত্বরণ মানে কি? ত্বরণ মানে হলো বেগের পরিবর্তন, হয় কমবে বা বাড়বে, অথবা দিকের পরিবর্তন হবে। তিনটা যে কোনো একটা চেঞ্জ হলে ত্বরণ হবে। সুতরাং আমরা দেখতেছি যেহেতু ঘূর্ণনশীল কোনো বস্তুর বারবার দিক চেঞ্জ হচ্ছে, সুতরাং তার ত্বরণ হচ্ছে। আর যার ত্বরণ হয় তার কোনো সমবেগ থাকে না। সুতরাং বৃত্তাকার পথে কোনো বস্তুর সমবেগে চলা সম্ভব নয়। এখন আমরা গ নম্বর কোশ্চেনটা করব, গরুর গ। নদীটির বিপরীত পারের বিসির দূরত্ব বের করো। আচ্ছা, নদীটির বিপরীত পার বিসি, আমরা যে একটুখানি দেখি, নদীটার বিপরীত পার অর্থাৎ নদীর এ পার, ওই পার হচ্ছে বিপরীত পার, অর্থাৎ এই বিসি, এই বিসির দূরত্ব আমাদের বের করতে হবে। আচ্ছা দেখো, এই বিসির দূরত্ব আমরা কীভাবে বের করব? এই বিসির দূরত্ব বের করার জন্য আমাদের যদি এখান থেকে সরাসরি এই সিটার ড্র করা থাকতো তাহলে আমাদের জন্য ইজি হতো। আমরা জাস্ট পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে আমরা করে ফেলতে পারতাম, কিন্তু আমাদের এখানে তা দেয় নাই। আমাদের জাস্ট খেলে এখানে একটা বেগ দিয়ে দিয়েছে এই পর্যন্ত, সেটা হলো কি? সেই বেগটা হলো 10, আর এই দিকে আরেকটা বেগ আছে, সেটা হলো 3 ms ইনভার্সন। যাক, স্রোতের বেগ আমরা দেখতেছি এখন এখানে v/3, কিন্তু আমাদের এখন যেহেতু নৌকার বেগ দেওয়া আছে এইটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আসলে কি করব আমরা? আমরা এখানে যেটা করব সেটা হলো, আমরা জানি যে কোনো একটা বেগকে দুইটা উপাংশে ভাগ করা যায়। আমরা যদি একটু আলোচনা করে নিই সেই জিনিসটা আগে, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি আগে একটু একটা জিনিস দেখিয়ে নিই। মনে করো এখানে এটা হচ্ছে ও, এটা হচ্ছে ও এক্স, এদিকে হচ্ছে ও ওয়াই। আচ্ছা, এদিকে একটা বেগ আছে, আমি আগে এটা বুঝিয়ে নিই। এদিকে একটা বেগ আছে, ধরি সেই বেগটা হচ্ছে কত? ভি। আচ্ছা, যখন
এই বেগটাকে আমরা এই বেগ অর্থাৎ এই বেগটা আমরা ধরি এখানে 10 যেতে দিয়েছি আমরা 10 হিসাব করি, সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদের এই ম্যাথের জন্য এখানে তারা বিবি দিয়েছে, আমরা বিবিতে 10 এমএস ইনভার্স আছে। এখন এই বেগটাকে আমাদের কি করতে হবে, আমরা যদি এটা বের করতে চাই, এখানে যেহেতু তারা বিসি দিয়েছে, আমাদের ওটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে এই বেগটাকে আমরা দুটো উপাংশে ভাগ করব। দুটো উপাংশে ভাগ করা মানে কি, কোনো একটা বেগকে, কোনো একটা ভেলোসিটিকে আমরা দুইটা অংশে ভাগ করে ফেলতে পারবো। সেটা কি, আমরা সামান্তরিকের সূত্র পড়েছিলাম, সেখানে সামান্তরিকের সূত্রের ভিতরে কি ছিল, সামান্তরিকের সূত্রের ভিতরে ছিল যদি আমরা কি করি, আমরা সামান্তরিককে দুইটা বাহু দ্বারা দুইটা বেগ আমরা যদি বুঝতে পারি, অর্থাৎ আমরা এরকম করে এইভাবে করে এদিকে একটা বেগ এদিকে আরেকটা বেগ হয়, তাহলে এই দুইটা লব্ধি বেগ কী হবে, ওই সামান্তরিকের লব্ধি বরাবর কাজ করবে। এটা ছিল আমাদের সামান্তরিকের সূত্রটা। আচ্ছা, এখন আমাদের তাহলে আমরা সামান্তরিকের সূত্র থেকেই বলতে পারি এটা যদি একটা সামান্তরিকের লব্ধি বেগ হয় তাহলে এটাকে দুটো অংশে ভাগ করা যেতে পারে, একটা এদিকে একটা এদিকে। ঠিক ওইখান থেকে আমরা যদি নিয়ে আসতে চাই তাহলে এই একটা বেগ, এটাকে আমরা দুইটা অংশে ভাগ করব, অর্থাৎ একটা ভাগ করব আমরা ও এক্স বরাবর। ও এক্স বরাবর যেটাকে ভাগ করবে সেটাকে আমরা বলবো অনুভূমিক বরাবর, আমরা সেটাকে বলবো অনুভূমিক বরাবর। আর ওয়াই এর দিকে আমরা যেটা সেটা বলবো আমরা উলম্ব বরাবর, উলম্ব বরাবর। আচ্ছা, এখন যেহেতু নদী আছে ওখানে, তো নদীর ক্ষেত্রে আমরা বলবো হলো উলম্ব বরাবর বা প্রস্থ বরাবর, আর একটা হলো অনুভূমিক বরাবর মানে নদীর পার বা তীর বরাবর। আচ্ছা, এখন মনে রাখতে হবে অনুভূমিক বরাবর, আমার যদি অ্যাঙ্গেলটা এখানে দেয়া থাকে, এক্স অক্ষের সাথে যদি অ্যাঙ্গেল তৈরি করা হয়, তাহলে আমরা মনে রাখবো যে এই জায়গাটা সবসময় হবে কস থিটা। অর্থাৎ অনুভূমিক বরাবর আমাদের এখানে যে ভ্যালোসিটি দেওয়া থাকবে বা বেগ দেওয়া থাকবে সেটা লিখবো এভাবে 10, অর্থাৎ যেই বেগটাকে আমি উপাংশে ভাগ করতেছি অনুভূমিক বরাবর আমি কি করব, লিখবো 10 কস থিটা। আচ্ছা, উলম্ব বরাবর আমি কি লিখবো, ওই বেগ 10 ঠিকই থাকবে, বেগ 10 আমি এখানে 10 ইউজ করলাম 10, আর এখানে আমরা যেহেতু উলম্ব বরাবর আমরা এখানে ইউজ করব সাইন থিটা। এটা কখন ইউজ করব, যখন আমার এখানে থিটা ইউজ হবে এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে যখন কোণটা তৈরি হবে তখন আমরা অনুভূমিক বরাবর নেব 10 cos থিটা এবং উলম্ব বরাবর নেব 10 sin থিটা। যদি অ্যাঙ্গেল আমাদের চেঞ্জ হয়ে যায়, যদি আমাদের অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যায় ধর এখানে, অর্থাৎ এটা যদি হয় তখন আমাদের এখানে আমরা আলফা ইউজ করলাম। এখন কিন্তু আমি অ্যাঙ্গেলটা নিয়েছি ওয়াই বরাবর, অর্থাৎ আমি এখন উলম্ব বরাবর অ্যাঙ্গেল নিয়েছি। যখন উলম্ব বরাবর অ্যাঙ্গেল নিবা তখন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ তখন আর আমার এখানে 10 cos থিটা না হয়ে যাবে 10 সাইন আলফা, আর এখানে হয়ে যাবে 10 কজ আলফা। অর্থাৎ থিটার ভ্যালু আগে ছিল যেখানে সেখান থেকে না হয়ে আলফাতে রূপান্তর হলো। যখন ওয়াই অক্ষের সাথে আমার অ্যাঙ্গেল তৈরি হবে তখন উলম্ব বরাবর আমার যে সাইন থিটা ছিল সেটা হয়ে যাবে কজ আলফা, 10 কজ আলফা 10 সাইন থিটা থেকে। একইভাবে অনুভূমিক বরাবর আমার ছিল 10 কস থিটা, সেটা হয়ে যাবে 10 সাইন আলফা। আচ্ছা, এখন আমরা আমাদের ম্যাথে চলে যাই। তো আমাদের ম্যাথে যেটা ছিল, আমরা একটু নদীটা যদি ড্র করে নিই আবার আমাদের জন্য ইজি হবে। সেটা হলো এই ছিল নদীটা, এখানে আমরা যদি এটাকে এ ধরি, উপরে আমরা যদি বি ধরি, আর এই দিক বরাবর আমাদের বেগটা দেওয়া ছিল বি, বি সমান হচ্ছে 10 ms ইনভার্স 1, আর এই বরাবর আমরা যদি একটু বাড়িয়ে দিই, এখানে ধরো সি ছিল। আচ্ছা, আর এই দিকে আমাদের আর কিছু একটা অ্যাঙ্গেল ছিল 37 ডিগ্রি। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেখানে আমরা আগে লিখে নেব যে এখানে নৌকার বেগ কত ছিল, এখানে নৌকার বেগ ছিল আমাদের ভি ইজ ইকুয়াল টু 10 ms ইনভার্স 1। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা এটাকে দুটো অংশে ভাগ করব, দুটো উপাংশে। তা আমরা প্রথম লিখব উলম্ব বা
নদীর প্রস্থ বরাবর বেগের উপাংশ। প্রস্থ বরাবর বেগের উপাংশ মানে কী হবে? আমরা যেটা ভি ওয়াই নিয়েছি তা আমরা লিখি ভি ওয়াই ইকুয়াল ভি এই বরাবর আমরা নিচ্ছি প্রথম এই বরাবর, তা আমরা হবে কত সাইন, এখানে আমরা থিটার ভ্যালু 37, আমরা ডিরেক্টলি এখানে ভি1 সাইন 37 আমরা লিখে দিচ্ছি ডিরেক্টলি। আচ্ছা, এরপর আমরা ভিবি মানে 10 সেটা বসিয়ে দেই, 10 সাইন 37 ডিগ্রি। আচ্ছা, এরপরে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? আমরা এখানে 10 ইন্টু সাইন 37 ডিগ্রি আমরা পাচ্ছি 6.0182, এটা আমরা পাচ্ছি এমএস ইনভার্স 1। আচ্ছা, এরপর আমরা যদি অনুভূমিক বরাবর বের করি, অর্থাৎ আমরা লিখব হলো অনুভূমিক বা নদীর পাহাড় বা তীর বরাবর, যেটা লেখা যায় তীর বরাবর বেগের উপাংশ কী হবে? এটা যেটা আমরা এক্স অক্ষ বরাবর নিচ্ছি ভি এক্স সমান হবে হলো ভিভি কস 37 ডিগ্রি, যেটা আমরা এখন এই বরাবর নিচ্ছি। এই বরাবর নিলে আমরা একটু আগে বলেছি ভি এক্স কস 37, তো এখন এটা হচ্ছে 10 কস 37 ডিগ্রি। তো আমরা এটাকে হিসাব করি আবার 10 ইন্টু কস 37, তাহলে আমাদের কত আসছে 7.986 এমএস ইনভার্স 1। তাহলে আমরা কি পেলাম? আমরা একদিকে পেলাম উলম্ব বা নদীর প্রস্থ বরাবর বেগের উপাংশ, এটা দিয়ে আমরা কি বের করবো? অ্যাকচুয়ালি অনুভূমিক বরাবর, অর্থাৎ যেহেতু উলম্ব বরাবর এই সোজাসুজি পেয়েছি আমরা, অর্থাৎ এই সোজাসুজি যেটা ভ্যালু সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 6.0182, আর এই দিকে আমরা যেটা পেয়েছি এই ভেক্টরটাকে, অর্থাৎ এই ভেক্টরটাকে আমরা এদিকে অনুভূমিক বরাবর পেয়েছি হলো 7.986। আচ্ছা, এখন এই বেগের সাথে কিন্তু আরেকটা বেগও এখানে ছিল, সেটা কি বেগ ছিল? সেটা ছিল স্রোতের বেগ। স্রোতের বেগ কত ছিল? ভিআর সমান আমরা এখানে দিয়ে দিচ্ছি 3 এমএস ইনভার্স 1। তো আমরা একদম ফার্স্টে লিখেছিলাম নৌকার বেগ, আমরা সেখানে এখন লিখে দেই, তখন লিখি নাই, এখন লিখে দিই স্রোতের বেগ ভিআর সমান 3 এমএস ইনভার্স 1। আচ্ছা, এখন তার মানে কি আসলো? এই তীর বরাবর অর্থাৎ অনুভূমিক বরাবর দুইটা বেগ কাজ করতেছে। একটা হলো এই বেগের এই বেগের একটা উপাংশ যেটা হলো 7.986, আর এই বরাবর আবার নদীর স্রোতও কাজ করতেছে। সেক্ষেত্রে আমরা নদীর স্রোতের বেগ আর 7.986 যেটা আমরা একটু আগে পেয়েছি উপাংশ, এই দুটো বেগের আমরা লব্ধিটা বের করে নেব। আচ্ছা, তা আমরা কি লিখব? আমরা লিখব হলো নদীর পার বা তীর বরাবর নৌকার লব্ধি বেগ, যেটা ছিল দুইটা, আমরা সেটাকে ভি দেই, ইজিক্যালটা আমরা একদিকে পাচ্ছি হলো ওই যেটা এক্স বরাবর ভি এক্স প্লাস আরেকটা হলো ভিআর। এখানে ভি এক্স ছিল অনুভূমিক বরাবর আমরা যে উপাংশটা পেয়েছিলাম সেটা কত ছিল? 7.986 প্লাস আর ভিআর ছিল 3, যেটা আগেই দেওয়া ছিল, অর্থাৎ স্রোতের বেগ এমএস ইনভার্স 1। দুটাকে আমরা যদি অ্যাড করি তাহলে আমরা কী পাবো? আমরা পাবো 7.986
10.986 প্লাস 3, যদি এমনি বোঝাই যাচ্ছে 10 পয়েন্ট সামথিং হবে। আচ্ছা, তাহলে 10.986 ms ইনভার্স 1 পাচ্ছি আমরা এই দিক বরাবর। অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি এই বিসিটা বের করতে, তো এই অনুভূমিক বরাবর আমরা যে বেগটা পাবো অ্যাকচুয়ালি সেই বেগ দিয়ে আমরা এটাও পেয়ে যাব। আর আমরা উলম্ব বরাবর যে বেগটা পেয়েছি সেটাতে আমরা কি বের করব, আমরা বের করব হলো কতটুকু টাইম নিয়েছিল সেই সময়টা বের করব, অর্থাৎ নদী পার হতে সময়। আমরা লিখব নদী পার হতে সময় লাগে। আচ্ছা, আমরা জানি এস সমান ভিটি, তো আমরা যদি এস সমান ভিটি জানি, দেখো তাহলে টি ইজ ইকুয়াল টু কী হবে, এস সমান যদি ভিটি হয় তাহলে টি ইজ ইকুয়াল টু আমরা পাবো এস বাই ভি। আচ্ছা, এখন এই জায়গায় আমাদের দেখার বিষয়, এখানে কি ভি ইউজ করবো আমরা, এখানে আমরা যেহেতু আমি নদীটা এই বরাবর পার হবো, অর্থাৎ এখান থেকে এখানে নদীর প্রস্থ বরাবর যাওয়া লাগবে আর কি, সেক্ষেত্রে আমার টোটাল সময় আমি হিসাব করবো। এখন দূরত্ব হচ্ছে এস, আমাদের এখানে দেওয়া ছিল 30 মিটার প্রস্থ, আমরা এখানে নদীর প্রস্থটা লিখি নি, সেটা আমরা লিখে দিই এখানে যে নদীর প্রস্থ সেটা ছিল কত, এস সমান দিয়ে দাও 36 মিটার। আচ্ছা, এই জায়গাটা যদি আমরা দেখি এখন, তাহলে এখানে আমরা যদি সময়টা বের করব, সেই সময়টা আমরা বের করব কি, নদীর প্রস্থকে আমরা নদীর উলম্ব বরাবর যে উপাংশ পেয়েছি সেটা দিয়ে ডিভাইড করব। তাহলে নদীর প্রস্থ 36 মিটার, আর উলম্ব বরাবর যে উপাংশ সেটা ছিল কত, 6.0182। এটাকে যদি আমরা এখানে একক লিখে দিই এম এস ইনভার্স 1, মিটার কাটা যাবে, সেকেন্ড উপর উঠে যাবে, তাহলে আমরা কি করব, এখানে আমরা লিখব 36 ডিভাইড 6.0182, তাহলে কত আসে, আমাদের আসে হলো 5.982 এত এমএস এত সেকেন্ড, এটা হচ্ছে আমাদের সেকেন্ড। তো এখন আমরা যেটা করব, আমাদের যে লব্ধি বেগ ছিল পার বরাবর, এইটাকে আমরা যদি এই টাইম দিয়ে আমরা ইনটু করি এর সমান ভিটি আকারে, তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা এই বিসির দূরত্বটা পেয়ে যাব। তো আমরা লিখব অতএব বিসি এর দূরত্ব, সেটা আমরা এস প্রাইম দেই, সমান কী হবে, ভি ইন্টু টি। ভি কত, 10.986 ms ইনভার্স 1 ইন্টু সময় কত, 5.982 সেকেন্ড। তা আমরা আমাদের আগে উঠানো ছিল ইন্টু 10.986, আমাদের টোটাল বেরো আসতেছে 65। তার মধ্যে বসে 60, আমাদের এখানে দেখা যাচ্ছে না, এবার হচ্ছে আমরা যে বসাই তাহলে 65.7167 আমাদের এত মিটার, অর্থাৎ আমরা যদি দেখি ভিসির দূরত্ব হবে 65.7167 মিটার। এটা হচ্ছে আমাদের গরুর গয়ের উত্তর। ঘোড়ার গ যে কোশ্চেনটা করেছে সেটা হলো কি, নদীর বিপরীত পারের বি বিন্দুতে নৌকাটিকে পৌঁছাতে হলে মাঝির কি ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ বিপরীত পার মানে কোথায়, অর্থাৎ এই বি বিন্দুতে পৌঁছতে হবে, সোজাসুজি বি বিন্দুতে যেতে হবে। আচ্ছা, যেহেতু স্রোত আছে এখানে, তার মানে নৌকার মাঝিকে এখন যে অবস্থা উনি যাচ্ছে এভাবে না গিয়ে ওনাকে যেতে হবে এই বরাবর। আচ্ছা, আমরা যদি একটুখানি এটাকে আমরা যদি ডিটেলস দেখাই তাহলে জিনিসটা বুঝতে আমাদের ইজি হবে। আচ্ছা, এখন এখানে আমরা একটু ড্র করি ফিগারটা, আবার দেখো এই আমাদের হলো এটা বি প্রান্ত, এটা বি, আর ঠিক এদিকে হচ্ছে আমাদের এ। আচ্ছা, তো আমাদের যেটা করতে হবে সেটা হলো, যেহেতু নৌকার মাঝিকে বি প্রান্তে আসতে হবে, তার মানে এক্স অক্ষের সাথে তার অ্যাঙ্গেল তৈরি করতে হবে
90 ডিগ্রি। তার মানে কি, অর্থাৎ লব্ধি যে বেগটা আছে, লব্ধি বেগ সেটা হবে তার এই বরাবর যেন যায়, অর্থাৎ এমনভাবে যেতে হবে যেন উনি বিতে গিয়ে পৌঁছান। তার মানে আমার এখানে যে ভ্যালুটা সেটা হতে হবে 90, তারা বলে তার মানে 90 হবে আর কি। এক কথায় আমার লব্ধি বেগের এই যে যেটা আমরা আসবো, যেটা আমরা আর ধরি আর লব্ধি আর, সে আরটা এখানে আসতে হবে। তার মানে আর লব্ধি বেগটা কি করবে, এই যে স্রোত, যে এই স্রোতের সাথে এখানে অ্যাঙ্গেল তৈরি করবে। কত ডিগ্রি? 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। তাহলে আমরা ধরে নেই যে মাঝি নৌকাটাকে এই বরাবর নেবেন। আচ্ছা, তার মানে এই বরাবর মাঝি, বেগ বি ছিল কত? বেগ বি ছিল 10 ms−1। উনি এখন কি করবেন? 10 ms−1 দিয়ে উনি এখন যাবেন। আচ্ছা, উনি যদি 10 ms−1 দিয়ে যেতে চান, ওনাকে কী করতে হবে? ওনাকে আমাদের ধরে নিতে হবে যে উনি এক্স অক্ষের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করবেন। সেটা কত? সেটা হচ্ছে আলফা। আচ্ছা, আমরা এই আলফাটা বের করব। আমাদের এখন আলফা অ্যাঙ্গেল করুন এই বরাবর যাবে, যেতে যেতে উনি বি বিন্দুতে আসবেন এবং ওনার লব্ধি যেটা সেটা থিটা ধরি আমরা, সেটা হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, আমরা যদি এখন একটুখানি এখানে লিখে নেই আগে, তাহলে বুঝতে সুবিধা হবে যে এখানে স্রোতের বেগ, এখানে স্রোতের বেগ কত হবে? এখানে স্রোতের বেগ হবে হলো যেটা আমরা দিয়েছি ভি আর = 3 ms−1। আচ্ছা, এরপর আমরা যে নৌকার বেগটা লিখি, এখানে নৌকার বেগ হবে ভি = 10 ms−1। আচ্ছা, নৌকার লব্ধি বেগ আমরা যদি ধরি, নৌকার লব্ধি বেগ আর স্রোতের বেগ ভি আর এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারলে নৌকাটি সোজাসুজি বি বিন্দুতে গিয়ে, আচ্ছা, তার মানে বি বিন্দুতে গিয়ে পৌঁছাবে। তার মানেটা কি? এর মানে যেটা হলো যে, অর্থাৎ লব্ধি বেগ আর ও স্রোতের বেগ ভি আর এর মধ্যবর্তী কোণ থিটা = 90 ডিগ্রি। এটা আমরা বুঝতেছি এখান থেকে, যেহেতু বি বিন্দুতে পৌঁছতে হবে, তার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে লব্ধি এবং স্রোতের বেগের মধ্যবর্তী অ্যাঙ্গেল। আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হলো আমরা ধরে নেব কি ধরবো আমরা? যে নৌকাটিকে বি বিন্দুতে, কোন বি? এই বি বিন্দুতে পৌঁছাতে হলে নৌকার বেগ ও স্রোতের বেগের মধ্যবর্তী কোণ হবে আলফা। এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা কি জানি? আমরা সূত্র জানি একটা, আমরা জানি দ্যাটস মিন আমাদের এই আলফার ভ্যালুটা বের করতে হবে। আলফার ভ্যালুটা বের করতে পারলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে আমরা এখন যেটা করব সেটা হলো, আমরা জানি
ট্যান থিটা, থিটার ভ্যালু আমাদের জানা আছে। দেখো এখানে আমাদের যেটার সাথে অ্যাঙ্গেল তৈরি করে এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল তৈরি করতেছে, তার মানে ভিআরটা আমরা এখানে বসায় দেব, ভিআরের কোনো কাজ নাই। প্লাস আমরা উপরে দেব একটা, সে হচ্ছে ভিভি, এখানে দেব আমরা ভি। উপরে আমরা জানি সূত্র হচ্ছে ভিভি সাইন যে আলফা, এখানে হবে ভিভি কস আলফা, তার মানে উভয় পক্ষে ভিবি হবে। আর যেহেতু অ্যাঙ্গেল তৈরি করতেছে এটার সাথে ভিআরের সাথে, তাই ভিআরটা বসে যাবে, যার সাথে অ্যাঙ্গেল তৈরি হবে সেটা এখানে সুন্দরকে বসায় দেব। আচ্ছা এখন আমরা যদি ভ্যালু বসাই বা 1090 ডিগ্রি ইকুয়াল, এখানেও আমাদের ভ্যালু 10 এমএস ইনভার্স সাইন আলফা, যেটা আমরা বের করব। তারপরে হলো এটা ভিআর কত 3 এমএস ইনভার্স 1 প্লাস 10 এমএস ইনভার্স 1 এখানে কস আলফা। আচ্ছা আমরা এটা জানি সূত্র, এটাকে আমরা কটে নিয়ে যাই, কট 90 ডিগ্রি ইকুয়াল কত আসবে, কস 90 ডিগ্রি ইকুয়াল আসবে হলো যা আছে তাই লিখলাম 10 এমএস ইনভার্স 1 সাইন আলফা বাই 3 এমএস ইনভার্স প্লাস 10 এমএস ইনভার্স কজ আলফা। আচ্ছা আমরা টেনে নিয়েছি, কারণ টেনে আসলে 1090 ডিগ্রি অসংজ্ঞায়িত হয়, তাই আমরা এটা না নিয়ে আমরা 1/cot নেব। পরে দেন আমরা cot 90টাকে উল্টাবো, রিসিপ্রোক্যাল করা, এটা নিচে 1 নিয়ে গেলাম। আচ্ছা 1টা দিয়ে দেই, শো করি। আর এখানে আসবে 3 এমএস ইনভার্স 1 প্লাস 10 এমএস ইনভার্স 1 কজ আলফা, আর এখানে আসবে 10 এমএস ইনভার্স 1 সাইন আলফা। আচ্ছা এখানে আমরা জানি 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, এখানে 0 দিয়ে দেই, এখানে থাকে কত 3 এমএস ইনভার্স 1 প্লাস 10 এমএস ইনভার্স 1 কজ আলফা, আর নিচে 10 এমএস ইনভার্স 1 সাইন আলফা। আচ্ছা এটা নিচে একটা 1 আছে 0-র নিচে, সুতরাং এই 0-র সাথে এই 0 কোনাকুনি আমরা গুণ করলে একটা কেটে যাবে। আমরা যদি এটা কেটে ফেলি তাহলে কি থাকতেছে দেখো, তাহলে আমাদের থাকতেছে, তাহলে এখানে যেহেতু 0 আছে এটা কাটা যাবে, এটা 1 দিয়ে এটা থাকবে, তাহলে আমরা লিখলাম 3 এমএস ইনভার্স 1 প্লাস 10 এমএস ইনভার্স 1 কজ আলফা, আর এইদিকে 0-এর সাথে 0। এখন যদি এটাকে আমরা একটু সামনের দিকে সলিউশন করি তাহলে কি পাবো, আমরা একদিকে এটা আমরা 10 এমএস ইনভার্স 1 কজ আলফা রেখে দেই, এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, যেহেতু প্লাস আছে, মাইনাস 3 এমএস ইনভার্স 1। আচ্ছা এখন যদি আমরা এইটাকে একটুখানি সামনে এগিয়ে নিয়ে যাই তাহলে থাকবে এখানে কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস 3 এমএস ইনভার্স 1 বা এখানে আসবে 10 এমএস ইনভার্স 1, বা এখানে আমরা আরেকটু যদি কজ আলফা নেই, এখানে দেখো -3/10 হবে, অর্থাৎ কাটা যাবে, এস ইনভার্স আর এস ইনভার্স কাটা যাবে, থাকবে হলো আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স এখানে -3/10। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, আমরা শিফট টিপবো, কজ দেব, তারপর উপরে -3 উপরে -3 নিচে দেব আমরা 10, তাহলে আমাদের ভ্যালু আসতেছে কত 107.4। আমরা 5 আছে, আমরা যেহেতু এখানে 7 আছে আমরা 7-এর আগে নেব, যেহেতু 5-এর পরে যদি আমরা যেহেতু 5 পর্যন্ত নিতেছি, যেহেতু 7 আছে আমরা জানি যে 7 5 7 6 থাকলে 4-এর বেশি থাকলে অ্যাড এখানে 5-এর সাথে অ্যাড করতে হবে 1, তাহলে কত আসবে 6 এত ডিগ্রি। তাহলে আমরা নৌকার মাঝিটাকে কি করতে হবে 107 এক অক্ষের সাথে, অর্থাৎ তাকে নৌকা চালাতে হলে অবশ্যই এই এক্স অক্ষের সাথে এই বরাবর নিয়ে তাকে 100 এবং কত 107 অর্থাৎ 107.46 ডিগ্রি অ্যাঙ্গেল করে তাকে নৌকাটা চালাতে হবে। তাহলে আমরা লিখব নদীর অপর বিপরীত পারে বি বিন্দুতে পৌঁছাতে হলে মাঝিকে স্রোতের বেগের সাথে 107.46
ডিগ্রি কোণে নৌকা চালাতে হবে। এটাই ছিল আমাদের শেষ কোশ্চেনের উত্তর। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা যেটা দেখতেছিলাম এর আগে আমরা যে গরুর গ করতেছিলাম সেখানে আমরা লিখতেছিলাম যে নদী পার হতে সময় লাগে টি সমান এস বাই ভি। তা আমরা বলতেছিলাম যে এটা ছিল আমাদের উলম্ব বরাবর বেগের উপাংশ। তো উলম্ব বরাবর বেগের উপাংশটাকে আমরা লিখেছিলাম ভি ওয়াই। তো আমরা এখানে ভি ওয়াইটা ইউজ করব। এটা একটু আমরা এমনি তো ঠিকই আছে সব, জাস্ট খালি আমরা এখানে একটা ওয়াই ইউজ করব যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়, কারণ এখানে একটা ভি আছে, এই ভি তো এই ভি, এজন্য এখানে জাস্ট আমরা ভি ওয়াই ইউজ করে এখানে ভ্যালুটা বসিয়ে দেব।